নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার সন্ধ্যেবেলা থেকে ব্লগ শুরু হচ্ছে। হ্যাঁ, ইন্টারাপ্ট করছো। আরে তোমরা অভিযোগ করছো যে আমি যে এই ভূতের কথাগুলো বলি ওই সেগুলো দেখুন, গল্প। তুমি তুমি তো সেটা ছো গল্প গল্প। গল্প গল্প হ্যাঁ, আছে। হ্যাঁ, এই ধরনের অভিযোগ তুমি এবং তোমার কন্যা করে যাচ্ছে কন্টিনিউয়াস। ও যখন মেয়েকে গল্প বলে, ভুলে যায় যে মেয়ের বয়স হয়েছে, বলছে তার কোন বন্ধু নাকি মা কালীর খাঁড়ার মধ্যে গলা ঢুকিয়ে দিয়ে কি একটা উদ্ভট উদ্ভট গল্প বললে, তোমার আমি বলবো না। তুমি জানো না খাদানে কি হয় রাত্রের আঁধারে, তুমি কিচ্ছু জানো না। আসানসোলে বহু খাদান রয়েছে, হ্যাঁ, সেই খাদানে আবার গল্প বহু গল্প। বহু ইতিহাস, সেটা ডিসক্লোজ নেই। সেখানে কেবল সেই খাদানে আজও দীর্ঘ নিঃশ্বাস রাতের আধারে ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায়। তো সেটাকে তুমি শুনেছো? হাসি তো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হাসি বেরোবে কি গো? আমরা তো খাদানে যেতাম ওই মানে অবশ্যই আর্তনাদ বা এই ধরনের দীর্ঘ নিঃশ্বাস শোনার জন্য না, কিন্তু আমরা খাদানে ঢুকতাম। আসানসোলে খাদানের অভাব নেই এবং বহু নিচের খাদানগুলো। শোনো শোনো শোনো, আসানসোল থেকে বহুজনে আমার তোমার যদি ব্লগ বিশ্বাস দেখেন। না হয় এই ভূতের ব্যাপারটা, যাও আসানসোলে এখনো সেই খাদানগুলো আছে, খাদানগুলো দেখে এসো। তোমার কি কোনো ঘটনা আছে, বলবে কি? ঘটনা এক নয়, হাজারটা আছে। 1000টা না, একটি বলো, তবে একদম মিথ্যা কথা বলবে না। তুমি যা মিথ্যুক এই ব্যাপারে। বোকা দাদা, যেটা বহু মানুষ আসানসোল থেকে আমার ব্লগ দেখেন, তুমি কিন্তু শুধু শুধু আসানসোল আমার প্রিয় জায়গা, বিশেষ করে খাদানগুলো, রাতের অন্ধকারের খাদানগুলো ওগুলো সব প্রিয় জায়গা। মানে অবশ্যই প্রিয় জায়গা। তুমি কি জানো যে আসানসোলে একটি নদী রয়েছে? সেই নদীতে রাত্রেবেলা আগুন জ্বলে, মানে হঠাৎ করে আগুন এরকম করে দপদপ করে জাগে। কে এই ধরনের আগুন হঠাৎ করে আগুন জলের মধ্যে দপদপ করে ওটার বোধহয় কোনো বিজ্ঞানসম্মত কারণ। মিথেনের গল্প নয়। প্রচন্ড পলিউশন আমি দেখেছিলাম, ওখানে ফেনা হয়ে ভাসছে ওখানে। দপ করে আগুন জ্বলে। এই দপ দপ বন্ধ করো তো, দপ দপ। কথা সত্যি সত্যি। তুমি কি তাতে আলু সেকে খেয়েছো? না না, আলু সেকে থেকে খাইনি, ওখানে আমরা দূর থেকে দেখতাম, কাছে যেতাম না। না না, সিরিয়াসলি, তুমি কি কিছু গল্প, তোমার কি সত্যি কোনো ঘটনা আছে? আমার কোনো কিছুই গল্প না, সবই সত্য ঘটনা, সবই সত্য ঘটনা। তো বলো না একটা। এখন মনে পড়ছে না। 11 বা 12 বহু ঘটনা ঘটেছিল, তাতে আমি খুব আতঙ্কিত ছিলাম। তারপর সে আতঙ্ক উবে গেল। না না, আতঙ্ক এখনো আছে আমার। যদিও কোনো ভূতের ভয় নেই, বা আমি ভূতের সিনেমা দেখলে বা ভূতের গল্প পড়লে আমি কেবলমাত্র রাতে আলো জ্বালিয়ে শুই, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার ভূতের কোনো ভয় নেই। হ্যাঁ, তাই না? পরে একদিন মানে আর একটু পর মনে পড়লে গল্পটা, মানে গল্প না, সত্য ঘটনাটা বলবো। হ্যাঁ, তোমার মেয়ে জানে ও মাম্মা। না না, এরকম দাদুর গল্পটা বলেছি, দাদুর গল্প না। ওই মানে মানে আমার দাদু, মামা দাদুর বাবা দারোগা। হ্যাঁ, উচ্চপদস্থ কর্ম ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা কিন্তু ঘটনা, এটা কিন্তু সত্যি। ওটা ওটা কি বলেছি গল্পটা? না, ওটা আমার শাশুড়ি মার ইয়েতে ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার দাদুরা তখন ছোট, তা তাদেরকে মানে বিভিন্ন জায়গাতেও ঘুরে বেড়াতে হতো। তখন আমার দাদুর বাবা, তিনি পুলিশের কাজে তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন একটা মানে হত্যার তদন্ত করতে। এটা কিন্তু সত্যি। হ্যাঁ, এটা আমার শাশুড়ি মার কাছেই আমি শুনেছি। এবং সেখানে মুর্শিদাবাদ আম বাগানের জন্য বিখ্যাত। সেখানে মুর্শিদাবাদে একটি বাড়িতে তাকে থাকতে দেওয়া হচ্ছিল। সে সময় ইলেকট্রিসিটি কিন্তু ছিল না। হ্যাঁ, বেশ। এবার সেই একটি বাড়ি, সেটা ওই একটি বিশাল সুবিশাল আম বাগানের পাশেই, মানে ওখান থেকে আম বাগান শুরু হচ্ছে। গরমকাল, জানলা খুলে রেখেছেন, জ্যোৎস্নার রাত্রি, ঘুমিয়ে পড়েছেন মশারি টাঙিয়ে। হঠাৎ করে দেখছেন দূরে, মানে ঠিক জানলার কাছে একজন বোরখা পরা নারী তাকে হাতছানি দিয়ে ডাকছে। উনি প্রথমে পেয়েছেন যে ওটা বোধহয় স্বপ্ন। তারপর তিনি চোখ বুঝেছেন, আবার চোখ খুলে দেখছেন যে সেই ভদ্রমহিলা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাকে হাতছানি দিয়ে ডাকছেন এবং ধীরে 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 পিছিয়ে যাচ্ছে। ওনার মনে কোনো ভয় ছিল না, স্বাভাবিকভাবে যে মানে এতে অফিসে তিনি চাকরি করতেন, সেখানে ভয়ের কোনো জায়গা ছিল না। তখন তিনি যেটা করলেন যে ওনার বালিশের তলায় তার সার্ভিস রিভলভার থাকতো, সেই সার্ভিস রিভলভার নিয়ে তিনি ওই মহিলার পেছন নেওয়ার চেষ্টা করলেন। তা তিনি আমবাগানের মধ্যে ঢুকছেন, ভদ্রমহিলা তিনি একটু করে এগোচ্ছেন, দেখছেন যে ওই ভদ্রলোক আসছেন কিনা, এবং ধীরে 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 একদম আমবাগানের ভেতরে ঢুকে গেলেন। তারপর একটি গাছের তলায় গিয়ে মিলিয়ে গেলেন মানে তাকে আর দেখা গেল না। তখন উনি ভাবছেন কি আমি কোথাও স্বপ্ন দেখছি কিনা, সেটা আমি তো সকালে বুঝতে পারবো। তাহলে প্রমাণ হিসেবে কি করলেন, যে গাছটার তলায় ওই ভদ্রমহিলাকে আর দেখা গেল না, ওইখানে একটা গাছের বাকল, উনি পকেটে ছুরিও থাকতো ওই ধরনের তখনকার দিনে, ওই ছুরি দিয়ে একটা ছোট্ট বাকল কেটে উনি চলে এলেন এবং সেটা বালিশের তলায় রাখলেন। ভাবলেন যে যদি স্বপ্ন হয় তাহলে তো এই বাকল থাকবে না, আর যদি রিয়েলিটি হয় তাহলে ডেফিনেটলি বাকলটা থাকবে। তারপর সকালবেলা তিনি ঘুম থেকে উঠে তিনি প্রথম যেটা মনে করলো, দেখি তো বালিশটা তুলে দেখলেন যে বাকুলটা রয়েছে।
তখন তার কি মনে হলো, তিনি বিভিন্ন লোকজনকে ডাকলেন, ডেকে বলে চলো তো আমার সঙ্গে। তারপর ওই তোমার মানে তোমার ওই শাবল গাঁইতি এগুলো নিয়ে গিয়ে ওই আমবাগানের মধ্যে ঢুকছেন, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই গাছটা পেলেন যেখানে বাকলটা কাঁটা আছে। বললেন যে এটা খোঁড়ো, জায়গাটা খোঁড়ো, গাছের তলাটা। তা দেখা গেল গাছের অনেকটা মানে তলা খুঁড়ে একজন ভদ্রমহিলা, তার ওই ওই ইয়ে পরা তোমার কি বলে, তার পোশাকটি তখনও অক্ষত, খুব বেশি দিন আগের নয়। হ্যাঁ সেটাই আর কি। হ্যাঁ, বোরখা তখনও পরা, গায়ে কিন্তু প্রচুর হিরে মানে ওই গহনা আর কি। তার মানে যিনি হত্যা করেছেন তিনি এই ধরনের মানে গহনার লোভে হত্যা করেনি, এটা বোঝা গেল। এবং ভদ্রমহিলা যে কোনো খুব মানে উচ্চ বংশের, সেটাও বোঝা গেল তার গায়ের গহনার মাধ্যমে। তারপর বিভিন্ন এদের ডাকা হলো, যে হ্যাঁ ওই গয়না দেখেই পরে আইডেন্টিফাই করা হয়েছিল, ডেকেছিল অতৃপ্ত আত্মা। তারপর সেটা উনি সেটা বের করে তাকে যথামর্যাদা সহ তাকে আবার সমাধিস্থ করা হলো। এই হচ্ছে গল্প। তাই এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই গল্পটা আমি ছোটবেলায় শুনেছি দাদুর মুখে, ছোটবেলায় আমার মায়ের মুখে শুনেছি, এবং মনে গেঁথে রয়েছে, যেন আমি ভিজুয়ালাইজ করতে পারি এই ব্যাপারটা। সত্য মিথ্যার কোনো ব্যাপার আমি জানি না, এটা গল্প হিসাবে গল্প। না না গল্প নয় এটা, যদি না গল্প নয় আবার কি, মানে আমি বলছি যে এটা যে যেভাবে নেবেন আর কি। হ্যাঁ সেটাই। না মানে স্পষ্ট কথা, স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে, অত দূরে বসা হবে না। না খুব হবে, মানে ফোকাস করো, ফোকাস। হ্যাঁ আজকে এই লোকটার গল্প বলার মুড হয়েছে। গল্প বলার মুড না, বাস্তব কথা বলছি। বলো। একটা খুব ছোট্ট গল্প বলবো, বেশি ফেলাবার কিচ্ছু নেই। সেটা হচ্ছে একটি স্টেশন, খুব ছোট একটি স্টেশন, রাত্রিবেলা, বৃষ্টি হচ্ছে, দুজন ভদ্রলোক বসে রয়েছেন একটা বেঞ্চে, সেখানে কেবলমাত্র ওই দুজন ভদ্রলোকই বসে রয়েছে। একটা টিমে আলো জ্বলছে। হ্যাঁ, তা একজন ভদ্রলোক তিনি আরেকজন ভদ্রলোককে বলছেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? তখন দ্বিতীয় ভদ্রলোক মৃদু হেসে ঘাড় নেড়ে বলেন, না। তখন প্রথম ভদ্রলোক নিজের মাথাটি খুলে সেটা চুলকে আবার মাথা লাগিয়ে দিলে বলেন, ভয় পেলেন? তখন দ্বিতীয় ভদ্রলোক হো হো করে হেসে নিজের মাথাটা তিনি আবার খুলে নিয়ে সেটা পকেট থেকে ব্রাশ বের করে মাথার চুলটা মাছড়ে আবার লাগিয়ে নিলেন। গল্প শেষ হয়ে গেল। এবার তুমি যাও। কি হলো? হয়ে গেছে। হাসি পেলাম না? হ্যাঁ ভীষণ হাসি পেলাম। ভয় পেলে? ভয় পাওয়ার কিছু নেই তো। প্রচন্ড ভয় পেয়েছি। মা গো, তোমরা গল্প আমার মানে মর্যাদা দিতে যাও না, তোমাদের গল্প বলে কোনো লাভ নেই। যাও পাগো, তোমরা ভীষণ মানে বেরসিক লোকজন। হ্যাঁ তাই। যাও, টাটা। সারাটা দিন আমি কোনো রকমই ব্লগ করিনি। আমি জানি না আমার এটা কি হচ্ছে, মানে আমার আজকে সারাটা দিন মনে হয়েছে আমার পুরো ব্লক হয়ে গেছি আমি। কালকে আমি কয়েকটা খারাপ খবর শুনেছিলাম, রাত্রেবেলায় ঘুম হচ্ছিল না। আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে তো সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি স্ট্রং, অনেক বেশি জোরদার। আমি হয়তো বা রাত্রেবেলায় ঘুমের আগে ওই সমস্ত দুশ্চিন্তাগুলোকেই বেশি করে ভাবছিলাম, কি থেকে কি হতে পারে সে সম্ভাবনাগুলোই বেশি করে মাথায় খেলছিল, যার ফলে আমি সকাল থেকে উঠেই আজকে প্রচণ্ড ক্লান্ত বোধ করছিলাম। এতটুকু আমার রাত্রেবেলায় কালকে 3টে সাড়ে 3টে পর্যন্ত তো আমার ঘুম হয়নি। তারপর যেটুকু সময় ঘুমিয়েছি আমি অসম্ভব দুঃস্বপ্ন দেখেছি। থেকে উঠে আমি ভীষণ ক্লান্ত। সকালবেলায় যদি আমি না উঠতে পারি, উঠতে যদি আমার কোনো কারণে একটু বেলা হয়ে যায়, আজকাল আর দিনটাই চলতে যায় না। মানে আমি যেন কোনো কিছুই করে শান্তি পাচ্ছি না, বা আমার দিন ঠিকঠাক চলছে না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমার আজকে গোটা একটা দিন মানে আমি সেরকমভাবে ক্রিয়েটিভ কিছু করেই উঠতে পারলাম না। আমার আজকে ব্লগও হলো না। আমি ব্লগ করবো যে ক্যামেরাটা তুলবো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সন্ধে বাতি দেওয়ার পর তো দেখলেনি 6টার সময় আমার মনে হলো যে না এইবারে আমি একটু ব্লগ করতে পারি। তা আমি প্রতিশতবাবুকে কিছু বলিনি, তিনি ঢুকেই ওরকম একটা শুরু করলেন। মানে তিনি একটু মজা করছিলেনই, যদিও ওই যে দাদুর গল্পটা সেটা মজা না, এটা আমার শাশুড়ি মাও বলেছে। তা কিন্তু তখনই আমার মনে হলো যে না, এখন যখন মনে হচ্ছে আমি ব্লগটা শুরু করতে পারবো, তখন তাহলে শুরুটা করে দেওয়া যাক। প্লাস তখন মন মেজাজ ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। যে পাশে ফ্ল্যাটে আজ মাস খানেকের ওপর ধরে এই মার্বেল কাটার কাজ হচ্ছে। এখন আওয়াজ শুনতে পাচ্ছেন তো? মানে এই যে কি বিরক্তিকর, কি অসুবিধাজনক আজকে বিশেষ করে সেটা মনে হচ্ছে। কাজ তো এদিক ওদিক সেদিক ডাইনে বাঁয়ে হতেই পারে, কিন্তু কোনো কোনো দিন থাকে না এই ধরনের শব্দগুলোকে এক নাগাড়ে আর নেওয়া যায় না। আজকে আমার কিছুটা সেই রকম অবস্থায় দাঁড়িয়েছে। আর সকালবেলায় উঠতেই একটু কষ্ট হয় এই শীতকালেতে, কিন্তু উঠে পড়লে দিনটা এত ভালো যায়, এত
এত ভালো যায় যেটা মানে বলার মতো নয়। যেদিনকে ভোরবেলায় উঠেছি, কালকে যেমন আমার প্রায় 12-13 মিনিটের ব্লগ হয়ে গেছিলো সকালবেলাতেই, প্লাস নিজের ওপরও খুব বিরক্ত হয়ে গেছিলাম। আজকে যখন আমার কিছু করতে ইচ্ছা করছিল না, তখন একবার একটু নিজেকেই পরীক্ষা করবার জন্য আমি একটা বই নিয়ে বসলাম, সেটা স্বামী প্রজ্ঞানানন্দের বই। বন্ধুরা বিশ্বাস করবেন না, এখন মনোযোগের অবস্থা এই জায়গায় পৌঁছেছে এই মোবাইলের জন্য, মূলত মোবাইলের কারণেই এটা হয়েছে। সেটা হচ্ছে আমি এক পাতা ঠিকঠাক পড়তে পারছি না, আমি হাফ পড়ে আমার মাথায় কিছু ঢুকছে না। আমি বুঝলাম যে এখন আমার পক্ষে এই নন ফিকশন পড়াটা খুব ডিফিকাল্ট। তখন কম্পারেটিভলি একটু, হ্যাঁ প্রজ্ঞানন্দের লেখা ভীষণ কঠিন ঠিক কথা, তারপরে একটু তুলনামূলকভাবে সহজ বই নিলাম, সেটাও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, আমার কনসেন্ট্রেশন এমন জায়গায় পৌঁছেছে। তারপরে আরও লঘু একটা বই নিয়ে সেটা খানিকক্ষণ পড়তে পারলাম। তো ওই গোটা দিনই আমার এরকমভাবেই কেটেছে। যে টানা খাওয়া দাওয়ার অনিয়ম, এটাতে আমার মুখে দেখবেন একটু আগের তুলনায় আমার মুখটা একটু ভারী মনে হবে আপনাদের, আমি নিজেও দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন ব্লগ করার এটাই তো সুবিধে, যে আমার মুখটা অনেক বেশি হেভি লাগছে। ওজন মাপলাম আজকে সকালবেলাতে উঠে, একটু ঘুমের এদিক ওদিক হলে, জল টল কম খাওয়া হচ্ছে শীতের কারণে, দেখলাম হ্যাঁ ওজন কিছুটা বেড়েছে, কিন্তু যতটা আমি ভেবেছিলাম বেড়েছে ততটা বাড়েনি, মানে দেখলাম না। আমি ভেবেছিলাম 6-7 কিলো বেড়ে যাবে, ততটাও বাড়েনি। কিন্তু আমি বুঝতে পারলাম আমার মুখটা ভারী হয়ে গেছে, মানে বিচ্ছিরি দেখতে লাগছে নিজেকে। তা আবার ভাবছি নিজেকে 75 হার্ডের মধ্যেই ফেলতে হবে, কারণ নিজেকে একটু শক্ত না হলে না, এখন আমি ছোট নেই যে কেউ আমাকে একটা শক্ত রুটিন করে দেবে, আমাকে নিজেকেই শাসন করতে হবে, কিন্তু 75 হার্ডটা খুব কঠিন। তারপর আবার ভাবছি যে চট করে যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে, তাকে তো কঠিন অসুখের মধ্যে দিয়েই যেতে হবে, তাকে কঠিন মানে ওই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, কঠিন কঠিন ওষুধই খেতে হবে। তাই জন্য আমি একদম আর এদিক ওদিক না করে আমি ঠিক করে ফেলেছি, আমার 5 সংখ্যাটা আমার জন্য শুভ। তাই আজকে 5 তারিখ, আমি 5 তারিখে নয়, আমি 6 তারিখ থেকে আবার 75 হার্ট চালু করলাম। জাস্ট কোনো চিন্তাভাবনা নয়, কিন্তু আমার সব থেকে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই নন ফিকশন পড়া 10 পাতা, সেটার মূলত প্র্যাকটিস করবার জন্যই কিন্তু আজকে আমি আবার বইগুলো নিয়ে বসেছিলাম। এখন তো নিয়ম নয় যে আমাকে খুব কঠিন বই পড়তে হবে, আমি সহজ বই দিয়েই শুরু করব, কিন্তু এইবারে একটু নিজেকে কঠিন নিয়মে বাঁধতে হবে। তা নইলে সেই যে বেড়াতে যাওয়ার সময় থেকে পাঁঠার মাংস থেকে শুরু করে যা যা আমার খাওয়া উচিত নয় সেগুলো যে আমি খেতে শুরু করলাম, সেটার আর কোনো বিরাম নেই। তো এটাকে এবার আমাকে একটু কন্ট্রোল করতে হবে। এটা একটা ডিসিপ্লিন। 75 দিন প্রথম থেকে ধরে নিতে নেই, কালকের দিনটা হোক, তারপর পরের দিনটা ভাবলে আজকের দিনটা যাক, কালকের দিনটা কী হবে কালকের দিন। কিন্তু আমি এটা 75 হার্ড 1-এর সময় আমি খেয়াল করেছিলাম, আমি প্রত্যেক দিন আমার এই পুরো দিনটা দেখাচ্ছিলাম জন্য বহু মানুষ এটা পছন্দ করছিলেন না দেখতে। সেজন্য আমি এটুকু বলে দিলাম যে আমার 75 হার্ড কালকে থেকে শুরু হলো। যদিও এটা করার জন্য মানসিক প্রস্তুতি লাগে, কিন্তু এর আগে যেহেতু দুবার আমি করেছি, আমি গোটা ব্যাপারটা মানে মোটামুটি খোলনাঞ্চের ব্যাপারটা জানি, সেহেতু আমি অতটাও আর ভয় পাচ্ছি না। আমি জাস্ট র্যান্ডাম স্টার্ট করে দিলাম, কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটা পরের কথা, কিন্তু অন্তত শুরু করে দিলাম। আর 75 হার্ডের নিয়ম কী কী সবাই জানেন হয়তো বা আমার নিয়মিত বন্ধুরা, তাও একবার একটু চট করে বলে দিই। নিয়ম হচ্ছে দুবেলা এক্সারসাইজ করতেই হবে, তার মধ্যে একটা আউটসাইড এক্সারসাইজ হলে ভালো, কিন্তু আমি দুটোই করব ঘরের মধ্যে, কারণ বাইরে বেরিয়ে এই ঠান্ডার মধ্যে আমার পক্ষে বেরোনোটা খুব ডিফিকাল্ট। তো 45 মিনিট আপনি যদি চান তাহলে দুটোকে একসাথে করে 1.5 ঘন্টা ওয়ার্কআউটও করতে পারেন একবারে, কিন্তু সেটা 45 মিনিট হলে ভালো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে 4 লিটার জল পান করতেই হবে। 3 নম্বর হচ্ছে আপনার নন ফিকশন পড়তে হবে প্রত্যেক দিন 10 পাতা করে। 4 নম্বর হচ্ছে আপনার নো চিট মিল, একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করতেই হবে। 5 নম্বর হচ্ছে প্রত্যেক দিন একটা করে ফটো তুলতে হবে। তাহলে 1 নম্বর দিন এবং 75 দিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরে যাবেন। তো কালকে থেকে আমি শুরু করছি এই ব্যাপারটা আবার নতুন করে নিজেকে বাঁধার একটা প্রয়াস। আমার স্লো ইটিং পদ্ধতিতে খাবার খেয়ে, মানে খুব ধীরে ধীরে চিবিয়ে খাবার খেয়েও আমার খুব ভালো রেজাল্ট এসেছিলো, কিন্তু সেটা কম খাওয়ার থেকেও বেশি কঠিন। ওটাও একটা প্র্যাকটিস, আমি ওটার মধ্যেও নিজেকে এর মধ্যেই রাখছি। সব মিলিয়ে নিজেকে একটু শক্ত হাতে না ধরলে আমার আর চলছে না। আর একটা নিয়মের মধ্যেও ফেলতে হবে, যেটা ছাড়া ওজন কমা খুব ডিফিকাল্ট, সেটা হচ্ছে প্রপার টাইমে ঘুম, এবং একটা ঘন্টার ঘুম, মানে সেটা কমের পক্ষে 6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা। অবশ্যই সেটা সঠিক সময়ে, যখন তখন শুয়ে পড়লাম, যখন তখন ঘুমিয়ে পড়লাম সেটা নয়। যত আর্লি ডিনার করা যায় ততই মঙ্গল। আমি যেন তেন প্রকারেণ সূর্যাস্তের পরে এখন থেকে আর কিছু খাচ্ছি না, কারণ আমাদের শরীরে 6টার পর আর তেমন হেভি কোনো খাবারের দরকার পড়ে না। যেটা আমরা খাই সেটা উদ্বৃত্তই হয়। অনেকেই সেটা ভাবতে পারেন যে রাত বড় হয়ে গেছে, হ্যাঁ রাত বড় হয়েছে, কিন্তু যেন তেন প্রকারেণ 8টা সাড়ে 8টার মধ্যে ডিনারটা করে নিতে পারলে খুব ভালো হয়। কিন্তু আমি 6টার পরে আর কোনো কিছুই খাবো না। তো কদিন আমার এইটা চলবে।
আমি এখনও জানি না 6 তারিখে শুরু করলে আমার শেষ 75 দিন কবে শেষ হচ্ছে, কিন্তু আমি জাস্ট র্যান্ডম স্টার্ট করে দেবো। আর অত ভেবে চিনতে অত অত করে কাজ নেই, এবারে শুরু করছি। চলো, কাল থেকে আবার শুরু হচ্ছে আমার 75 হার্ড 3। এই যে আজকে এটা স্টোরিতে এলো, এটা ফেসবুকেতে, এটা যে 80 কিলো ছিল কোনো এককালে আমার ওজন 75 হার্ডের শুরুতে, 1 নম্বর 75 হার্ডে। এখন দেখুন, এখন বাজে হচ্ছে 20টা 11, মানে 8টা 11 বাজে। 80.7, এটা আমারই ঠ্যাং, বুঝলেন? দেখতে দেখতে কমিয়েছি অনেক, আরও কমাবো। কাজকর্ম উঠিয়ে এনেছি। এই যে এটা হচ্ছে 2 রকমের ছোলা ভিজিয়েছি, আর মুগ কড়াইটা তলায় পড়ে গেছে। এত গরম জল যে আমি হাত ঢুকে এখন কিছু করতেই পারবো না, একদম ধোঁয়া উঠছে। আর আজকে অন্য কিছু ভেজাইনি, আর ওগুলো প্রত্যেক দিন মেয়ে আমার খেতে যায় না, খ্যাচ করে। তো এই ফ্লাস্কে যা জল, একবার কিন্তু গরম জল পুরো সসপ্যান ভর্তি করে ফেলেছিলাম, সেটা এটাতে করে দিয়ে ধুয়ে টুয়ে প্রথমবার একবার দিলাম, জলটা একটা গরম হয়ে গেল, আবার ফেলে দিয়ে আবার দিতে গিয়ে ফ্লাস্কের জল শেষ হয়ে গেল। তো আবার একবার করি, সকালকার জন্য এই জলটা লাগবে। তো আমি হিসেব করলাম 75 দিন হচ্ছে, 21 তারিখে শেষ হচ্ছে, 22শে মার্চ হচ্ছে আমার জন্মদিন, মানে কালকে শুরু করলে আমার 75 দিন সম্পূর্ণ হচ্ছে 21শে মার্চ 2026। আর গোটা ফেব্রুয়ারি মাসটাই চলবে, এরকম কোনো অসুবিধা নেই। আমি এটা খুব আনন্দের সাথে গ্রহণ করলাম, এবং আমি খুব এক্সাইটেড যে জন্মদিনের আগের দিন শেষ হচ্ছে, তার মানে কি এবারে জন্মদিনটা আমি একটু স্পেশাল করে সেলিব্রেট করতে পারবো হয়তোবা। এই আপাতত তো চলুন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে, আজকের দিনের ব্লগ ভালো লাগার মতো হয়নি আমি জানি, তবুও আজকে একটা ব্লগ হলো, একটা ঘোষণা হলো, ইম্পর্টেন্ট ব্লগ তো অবশ্যই বটে, তো খুবই ইম্পর্টেন্ট ব্লগ, কিন্তু তেমন অন্য দিনের মতো রোজ নামচা নয়। ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কালকে খুব ভালো ভিডিও আসবে কালকে থেকে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই যে এতগুলো জল দিয়েছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে যেন